প্রায় এক মাস জেল খেটে ভারত থেকে ফিরলেন ৭৮ জেলে সহ ৯০ বাংলাদেশি। প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত স্বজনেরা। ৯৫ ভারতীয়কেও মুক্তি দিল বাংলাদেশ। এবং কাগজে কলমে মূল্যস্ফীতি কমলেও ব্যয়ের চাপে দিশেহারা মানুষ। কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি, অতি দরকারি পণ্যকে আলাদা করে হিসাব করার পরামর্শ অর্থনীতিবিদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা আলিনা। প্রায় এক মাস জেল খেটে ভারত থেকে ফিরলেন ৭৮ জেলে সহ ৯০ বাংলাদেশি। একই সঙ্গে মুক্তি দেওয়া হয়েছে ভারতীয় ৯৫ জেলেকেও। সকালে জেলে নাবিক বহনকারী জাহাজটি চট্টগ্রামের পতেঙ্গায় ভেড়ে। এ সময় প্রিয়জনকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। এর আগে রোববার বিকেলে বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জলসীমার হিরন পয়েন্টে কোস্টগার্ডের কাছে তাদের হস্তান্তর করা হয়। একই সঙ্গে বাগেরহাট ও পটুয়াখালী কারাগারে আটক থাকা ৯৫ জেলেকে মুক্তি দিয়ে ভারতীয় কোস্টগার্ডের কাছে ফিরিয়ে দেওয়া হয়। গত অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ জলসীমায় মাছ শিকার করার সময় 6টি ফিশিং ভ্যাসেলে ৯৫ জন ভারতীয় জেলে ও নাবিক কোস্টগার্ডের হাতে আটক হয়। অপরদিকে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্র সীমার কাছে এফভি লায়লা ২ ও এফভি মেঘনা ৫ নামে দুটি বাংলাদেশি ফিশিং ভ্যাসেল সহ ৭৮ জন নাবিক ও জেলেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এছাড়া ১২ সেপ্টেম্বর মাছ ধরার নৌকা এফবি কৌশিক প্রতিকূল আবহাওয়ায় ডুবলে ১২ বাংলাদেশি জেলেকে উদ্ধার করে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। আমাদের খুব আলহামদুলিল্লাহ ভালো লাগবে মন। আমরা তো পরিবারের কাছে ফিরে যেতে পারবো, সেটা আমাদের কাছে অনেক সৌভাগ্য। একটা দুশ্চিন্তার ভিতরে ছিলাম, আজকে যখন আসছে অনেকটা স্বস্তি ফিল করতেছি, ভালো লাগতেছে আর কি। বাংলাদেশ সরকার, বাংলাদেশ কোস্টগার্ড আমাদের জন্য অনেক কষ্ট করছে। এই জন্য আমাদের দেশের সরকার, কোস্টগার্ড সহ অন্যান্য এই কাজের সাথে সংশ্লিষ্ট সবাইকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। আগ্রাসনের জবাব দিতে ফেলানী হত্যা সহ বিডিআর হত্যায় জড়িত ভারতীয়দের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির প্রতিবাদ সভায় এ দাবি জানান তিনি। বলেন, জুলাই বিপ্লব নস্যাৎ করতেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ভারত। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানান ফারুক। বলেন, ষড়যন্ত্র পেছনে লেগে আছে। নির্বাচন যত দেরি হবে সর্বনাশ ততই বাড়বে। তাই দ্রুত তাফসিল ঘোষণার আহ্বান এই বিএনপি নেতার। নিজের রক্ত দিয়ে যে আন্দোলন সফল করেছে, সে আন্দোলনের সফলতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আবারও আপনি ষড়যন্ত্র শুরু করেছেন। তার প্রমাণ বাংলাদেশে ৫০০-এর অধিক বেশি মামলার আসামি স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনি এখনো আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষের প্রতি অপমান, যে আপনি অপমান শুরু করেছেন। নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েও প্রার্থিতা পেতে কোনো সমস্যা হয় না। যদিও মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে মনোনয়নপত্র বাতিল সহ আইনের আওতায় আনার বিধান রয়েছে। কিন্তু ঋণ ছাড়া আর কোনো তথ্য যাচাইয়ের উদ্যোগ নেই নির্বাচন কমিশনের। এ কারণেই পার পেয়ে যাচ্ছেন অসৎ প্রার্থীরা। সুশাসন নিশ্চিতে মিথ্যা তথ্য দিলে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ বিশ্লেষকদের। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্টে বিস্তারিত। I have a very penthouse, nice penthouse. I love suits. The Super 200 cost 6,000 pounds. আল জাজিরার এই রিপোর্টটি গোটা দেশে ঝড় তোলে কিছুদিন আগে। দেশের বাইরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের অঢেল সম্পদের হিসেব উঠে আসে এই প্রতিবেদনে। যদিও তার সবশেষ হলফনামায় উল্লেখই ছিল না এসব সম্পদের। একইভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের ঘড়ি বিলাস নিয়ে বেশ আলোচনা আছে। তার হলফনামায় উল্লেখ করা বার্ষিক আয়ের চেয়ে বেশি দামের ঘড়ি তিনি পরতেন বলে গুঞ্জন আছে। নির্বাচনে একজন প্রার্থী নিজের ৮ ধরনের তথ্য জানিয়ে হলফনামা জমা দেয়া বাধ্যতামূলক। হলফনামায় আয় সম্পদের হিসেব জমা দিতে হলেও সাইফুজ্জামান চৌধুরী কিংবা ওবায়দুল কাদের তাদের সব হিসেব জমা না দিয়েও প্রার্থী হয়েছেন কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় কমিশন প্রার্থীর ঋণের তথ্য ছাড়া আর কিছুই নিজ থেকে যাচাই করে না। অথচ এই হলফনামার মাধ্যমেই ভোটাররা তার কাঙ্ক্ষিত প্রার্থী সততা অসততা সম্পর্কে ধারণা করতে পারেন।
বিশ্লেষকরা বলছেন, আগের কয়েকটি নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হওয়ার কারণে সুযোগ থাকলেও প্রার্থীর হলফনামা যাচাই বাছাই করেনি। আইনে কিন্তু বলা ছিল না যে নির্বাচন কমিশন এটা করতে পারবে না, স্বপ্রণোদিতভাবেই কিন্তু নির্বাচন কমিশন সেটাকে যাচাই করতে পারত। সেই আজ্ঞাবহ কমিশনের কারণেই কিন্তু আসলে এরা সুরক্ষিত হয়েছে এবং অপরাধ, দুর্নীতি এবং রাজনৈতিক অবস্থানের অপব্যবহারের মাধ্যমে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদের সীমাহীন মালিকানা অর্জন, এই সংস্কৃতির এক ধরনের প্রতিষ্ঠা মানে মোটামুটি স্বাভাবিকতার রূপান্তর হয়েছে। এটা একটা ইন্টিগ্রেটেড প্রসেস, বাট কাজটা করবে নির্বাচন কমিশনের ভিতর থেকেই, দায়িত্বটা তারা পালন করবে, কিন্তু এই ক্ষেত্রে অন্যদের সহযোগিতা নেবে। নির্বাচন কমিশন আসলে ওই যখন প্রশ্নের সম্মুখীন না হয় ততক্ষণ পর্যন্ত আর কোনো বিষয়ে উদ্যোগী হয় না। ওপেন সিক্রেট থাকে যে লোকে জানে, কিন্তু অভিযোগ থাকে না বলে নির্বাচন কমিশন আবার এ বিষয়টা আমলে নিতে চায় না। হলফনামায় তথ্য গোপন করলে বা মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল করার দাবি জানান তারা। আইনের মধ্যে আরো সুস্পষ্ট করা এবং যাদের বৈধ অসামঞ্জস্যপূর্ণ সম্পদের তথ্য পাওয়া যাবে তাদেরকে জবাব দিতে হবে। হলফনামাটা যদি আগে যাচাই বাছাই করে তার নমিনেশনটা এনশিওর করা হয়, আমার মনে হয় সেটা মোর এফেক্টিভ হবে। যদি সে মিথ্যা তথ্য দিয়ে থাকে তাহলে যারা ভেরিফিকেশন করলো তাদেরও দায় নিতে হবে এবং যিনি মিথ্যা তথ্য দিলেন তাকেও দায় নিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, শুধু হলফনামা নয়, প্রার্থীর নির্বাচনী আয় ব্যয়ের হিসাবও যাচাই করা উচিত। প্রার্থীদের আয় ব্যয়ের হিসাব যতদিন পর্যন্ত বাস্তবভাবে স্বচ্ছ করতে না পারি এবং এটাকে যদি ট্রান্সপারেন্ট করতে না পারি, তাহলে আমাদের জবাবদিহিমূলক সরকার আসার সম্ভাবনা কম। বিশ্লেষকদের মতে, হলফনামায় তথ্য গোপন করতে পারলে কালো টাকা উপার্জন যেমন সহজ, তেমনি পরবর্তী নির্বাচনে সেই টাকার অবৈধ ব্যবহারের সুযোগও তৈরি হয়, যা সুশাসন ও গণতন্ত্রের ভিতকেই দুর্বল করে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি চলছে। সকাল 10টায় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। এর আগে গত 11 নভেম্বর এই মামলার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে 10 বছরের সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। পাশাপাশি আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়। এসবি ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। ভবিষ্যতে যারা এখনো অসুস্থ বা ভবিষ্যতে সুস্থ হয়ে যেন আসতে পারে, এটার একটা ব্যবস্থা করা। এই সংখ্যাটা কত স্যার? আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো, যেহেতু আপনার প্রথম অবস্থায় তো এত পাওয়া তো সম্ভব হবে। যারা আহত হয়েছে তাদেরই আমরা, যেমন ধরেন একজনের একটা আঙ্গুলের সমস্যা বা হয়তো তার একটা চোখের সমস্যা আছে, এইরকম লোকেরই আমরা যারা। শুধু কি স্যার পুলিশেই? আমরা আপাতত তো একটা সব ডিপার্টমেন্টে আমরা করে দিব, বাট আমার তো মিনিস্ট্রি যেটা আছে, আমরা এই মিনিস্ট্রি থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আরেকটা জিনিস হলো, আপনাদের আমি আগেও বলছি যে আমরা এই ট্রাফিকের যে একটা সমস্যা, এটা কিন্তু রয়ে গেছে। যদিও এই রাস্তা যানজটের সমস্যাটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একা কিন্তু দায়িত্ব না, এটা কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়ে গেছে, তবুও আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এর সাথে জড়িত। এই জন্য আমরা কিন্তু প্রায় 1000 ছাত্রদের আমরা এই ট্রাফিক নিয়োগের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। আমরা এই পর্যন্ত 400 জনের মতো নিয়েছি। প্লাস আমরা আরেকটা প্রপোজালও আমরা পাঠিয়েছি, যেমন রিটায়ার্ড আমাদের পুলিশ, বিজিবি, আনসার, আর্মি, নেভি, এয়ারফোর্সের থেকে তাদের থেকে কিছু রিক্রুট করে এই ট্রাফিক ডিউটিতে লাগানোর জন্য। বাট এইটার রেসপন্সটা খুব কম, আমি ভাবছিলাম যে আরও অনেকে আসতে চাবো, বাট ওরকম আমরা খুব একটা বড় সংখ্যা পাই নাই। আপনারা এটা প্রচার করে দিতে পারেন, যদি আসে আমরা এই একটা বড় সংখ্যা নেব। বাট আপাতত আমরা 50-60 জনের মতো পাইছি। আমরা পাইলে হয়তো আমরা চেয়েছিলাম যে অন্তত 500 জন দিয়ে প্রথম শুরু করি এই ট্রাফিকে, বাট এই সংখ্যাটা পাওয়া যায় নাই। শিক্ষার্থীদের বিষয়টা, তাদের লেখাপড়ার সাথে এই ট্রাফিকিং এর সিস্টেমটা কি না, শিক্ষার্থীদের সাথে ট্রাফিকের জন্য তাকেও তো আমরা ওই সময়টা খুব কম দিচ্ছি, যেন পড়াশোনাও চালাইতে পারতেছে এবং এইটাও যেন করতে পারে। আর এই জন্য তাদের একটা ওই সম্মানী, যেহেতু তারা হয়তো 4 ঘন্টা 3 ঘন্টা ডিউটি করলো, আবার গিয়া ক্লাস করলো, ওইরকম এটা অনেকটা তাদের উৎসাহ যারা আছে ভলান্টিয়ার। যেমন ধরেন আমরা ওই যে বিএনসিসি ট্রেনিংয়ে করতে যেতাম না, আমরা যে ওইরকম ওই যে ট্রেনিংও করতেছে আবার করতেছে ওইরকম।
উপদেষ্টা আপনি সিআইডি কার্যালয় পরিদর্শনে এসেছেন। তো সিআইডি কার্যালয় আমরা দীর্ঘদিন ধরে জানি যে মানি লন্ডারিং নিয়ে তারা সবসময় কাজ করে এবং খুব দক্ষতার সাথে তারা এই ধরনের ঘটনাগুলো সম্পন্ন করে। বিগত সরকারের সময় মানি লন্ডারিং এর বেশ কিছু ঘটনার কথা আমরা জানি, এই ব্যাপারে আপনি কোনো কিছু বলবেন কি? মানি লন্ডারিং এর যেটা আপনি বলছেন, বিগত সরকারের বড় সমস্যা ছিল মানি লন্ডারিং। আমার এই যে মতিউর রহমান সাহেব আছে, আমি কিন্তু আপনি যেটা বলছেন ওই পয়েন্টের উপরে আমি তার হেরাস করছি বেশি। আমি বলছি তার প্রথম টাস্কিং হবে মানি লন্ডারিং, এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হয়েছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারে এই জিনিসটা। আর মানি লন্ডারিং তো আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা। মালিবাগে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শেখ হাসিনার ভাগ্নি ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিষয়ে তদন্ত করবে একটি স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষ। যুক্তরাজ্য সরকারের ইন্ডিপেন্ডেন্ট এথিক্স অ্যাডভাইজার স্যার লাউরি ম্যাগনাস এ বিষয়ে তদন্ত করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার সঙ্গে টিউলিপের নাম আসার পর থেকেই যুক্তরাজ্যে তোলপাড় চলছে। এর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন দুই ব্যক্তির কাছ থেকে টিউলিপ ও তার বোনের দুটি ফ্ল্যাট উপহার পাওয়ার খবরে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। সোমবার দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, তদন্তের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছেন টিউলিপ। এতে লেখেন, গত কয়েক সপ্তাহে গণমাধ্যমে খবরে আর্থিক বিষয় এবং সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার পরিবারের সংযোগের বিষয় উঠে এসেছে, যা সঠিক নয়। এদিকে তদন্তের স্বার্থে নির্ধারিত চীন সফর বাতিল করেছেন টিউলিপ। বড় বিনিয়োগের জন্য ব্যাংকের চেয়ে দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে চায় সরকার। সেই লক্ষ্য সামনে রেখে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে রাজধানী নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসএ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মার্কেটটা ডেভেলপ করা আমাদের অত্যন্ত জরুরি। আমরা দেখেছি পৃথিবীর কোনো দেশই কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি লং টার্ম ফাইন্যান্সিং সাধারণত পুঁজি বাজার থেকে আসে, ইকুইটি ফাইন্যান্সিং, বড় বড় কোম্পানি শেয়ার ফ্লোট করে ব্যাংক ফাইন্যান্স আমরা আর ইস্যু করতে চাই। কারণ মোট কথা শুধু রাষ্ট্রীয় কোম্পানি না, ভালো ভালো যে প্রাইভেট কোম্পানি আছে, কর্পোরেশনগুলো আসে না, তারা ওই ফ্যামিলি বেস ইস্যু করতে চায়। আমরা তার এনকারেজ করি তারাও যেন আসে। তীব্র তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্য। ঝড়ের কবলে পড়ে এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় কানসাসে ২ জন ও মিসৌরিতে ৩ জন নিহত হয়েছেন। পরিস্থিতি খারাপ বিবেচনা করে বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যেদিকে চোখ যায় শুধুই শুভ্র তুষার, রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালা সবকিছুই ঢেকে গেছে সাদা বরফের চাদরে। তীব্র শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, দেশটির উপর দিয়ে বয়ে যাচ্ছে ভয়াবহ এক তুষার ঝড়। মার্কিন আবহাওয়া দফতর জানায়, দেশটির মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত ৩০টি অঙ্গরাজ্যের ৬ কোটির বেশি বাসিন্দা আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছেন। ৭টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আবহাওয়াবিদদের মতে ১ দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত ও সর্বনিম্ন তাপমাত্রার কারণ হতে পারে এই তুষারপাত। এরই মধ্যে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে প্রধান সড়ক। তবুও ঝড়ের কবলে পড়ে সড়ক দুর্ঘটনায় কানসাসে ২ জন ও মিজৌরিতে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার মার্কিন আবহাওয়া বিভাগ জানায়, ওয়াশিংটন ডিসিতে ১৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। এদিকে তুষার ঝড়ের কবলে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৩.৫ লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা। অন্যদিকে তুষার ঝড়ের মধ্যেই বরফের বল দিয়ে খেলায় মেতেছেন ওয়াশিংটন ডিসির বাসিন্দারা। তীব্র ঠান্ডার মধ্যেই একে অপরের দিকে বল ছুড়ে তুষারপাত উপভোগ করছেন তারা। বড়দের পাশাপাশি এই খেলায় অংশ নেয় ছোটরাও, বাদ যায়নি পোষা কুকুরও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
এবং প্রায় 1 মাস জেল খেটে ভারত থেকে ফিরলেন 78 জেলে সহ 90 বাংলাদেশি। প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত স্বজনেরা। 95 ভারতীয়কেও মুক্তি দিল বাংলাদেশ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।